আমি কোনো রাজনৈতিক নেতা নই, আমি কোনো কবি নই, আমি কোনো গবেষক নই, আমি কোনো গভীর চিন্তক নই, কিন্তু গত বেশ কিছুদিন ধরে বাংলাদেশের রাজনীতি গভীরভাবে পর্যালোচনা করে এবং রাজনীতির বেশ কিছু দিক বিবেচনা করে আমার আজকের এই আলোচনা। একজনের একটি সাক্ষাৎকার ভিত্তিক আমি কিছু কথা বলবো, কিন্তু তার চেয়ে ওভারঅল আমার কয়েকদিন ধরে মনে ভাসছিল, এবং ঠিক আমার মনে ভাষাও বলা যায় না, গ্রামগঞ্জে শহরে এবং আবার ফোন, আবার হোয়াটসঅ্যাপ, ইন্টারনেট, নানান কিছুতে দেশের বাইরে রাজনৈতিক সচেতন, রাজনীতি সংশ্লিষ্ট যত মানুষের সঙ্গে কথা হয়, সেই কথার থেকেই আলাপচারিতায় আমার কাছে মনে হয়েছে, এবং আমাকে উদ্বুদ্ধ করেছেন আরেকজন মানুষ। সে মানুষটি হচ্ছেন মাহবুব কামাল, যিনি যুগান্তর পত্রিকায় কাজ করেন, যিনি আমাদের এখানে নিয়মিত আলোচক হিসেবে আসেন। তার সাথে আলোচনায় একটা পর্যায়ে গিয়ে আমাদের টিউনিং হয় যে হ্যাঁ, এই বাংলাদেশ যেভাবে চলছে, এই বাংলাদেশে জুলাই অভ্যুত্থান বা জুলাইকে আমি বিপ্লব বলতাম যদি আমি দেখতাম যে যেই কথা বলে ওই আন্দোলন হয়েছে, এই আন্দোলন বাস্তবে প্রতিফলন হয়েছে। আলোচনার শুরুতে আমি আপনাদেরকে প্রশ্ন করি, এখন জুলাইয়ের ওই আন্দোলনের সাথে, ওই আন্দোলন বলতে আমি মিন করছি, আমি একটু খোঁচা দিয়ে বলতে চাই, ওই আন্দোলন, যে আন্দোলন হয়েছিল মাঠে প্রথমত কোটা বিরোধী আন্দোলন হিসেবে, সেটা একটা ভণ্ডামের পর্যায়ে ছিল। মানে কোটা বিরোধী আন্দোলন দেখিয়ে শেখ হাসিনার পরিবর্তন, শেখ হাসিনা তাড়ানো, এই দ্বিতীয় স্টেপটা পর্যন্ত আমরা সবাই একমত ছিলাম যে হ্যাঁ ঠিক আছে, কোটা বিরোধী, যেহেতু শেখ হাসিনা আন্দোলন বিরোধী কর্মসূচি দিয়ে মাঠে আসা যাচ্ছে না, কোটা বিরোধী আন্দোলন দিয়ে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে গেছে। কিন্তু তার তৃতীয় যে স্টেপটি আমরা দেখেছি, যে আন্দোলন শেষ হওয়ার সাথে সাথে শেখ হাসিনা যাওয়ার সাথে সাথেই নানান রকম আরো বেশি ভণ্ডামি, আরো বেশি সততা, আরো বেশি প্রতারণা, এবং তখন জানা গেল যে সেই আন্দোলনটা আসলে একটা দীর্ঘ সময়ের মেটিকুলাস ডিজাইন, যেটার সাথে বহিঃশত্রু জড়িত, বহিঃশক্তি জড়িত, এবং একটা ক্ষমতার কেন্দ্র, পরাশক্তির কেন্দ্র থেকে সেটায় টাকা পয়সা ইনভেস্ট করা হয়েছে। তখন আমার কাছে আস্তে আস্তে সে সময় মোহভঙ্গ হয়েছে, এবং জুলাই আন্দোলন চলাকালে যখন বড় বড় কিছু ঘটনা ঘটছিল, তখন আমরা প্রশ্ন তুলেছি যে এই ঘটনাগুলো এই আন্দোলনের সঙ্গে যায় না। যাই হোক, সেই তথাকথিত আন্দোলন বা মেটিকুলাস ডিজাইন, সেইটার মধ্যে দিয়ে যা প্রসব হয়েছে এই সংস্কারের নামে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার একটা আক্রান্ত চেষ্টা, এবং সেই সব ধরে যারা সেই আন্দোলনের সেই সময় ছিল, তারা এখন প্রত্যেকেই স্বীকার করছে যে ওই তাদের আন্দোলনটা ব্যর্থ হয়েছে, যে আন্দোলনটা সত্যিকার ইচ্ছায় কিছু মানুষ যোগ দিয়েছিল। অর্থাৎ মোটা দাগে জুলাই আন্দোলন, জুলাই বিপ্লব সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এটা আমার মূল্যায়ন না, এটা মূল্যায়ন কার, আমি সেদিকে আপনাদেরকে আগে একটু নজর দিয়ে নিই। ওই আন্দোলনে মেটিকুলাস ডিজাইনের অন্যতম মাস্টার মাইন্ড যাকে বলা হয় মাহফুজ আলম, এখন বলতে পারেন ওই আন্দোলনের সুবিধাভোগী এখন পর্যন্ত যারা এবং আরো যারা সামনে হবেন তাদের কাছে সে ছিটকে পড়েছে। সেই মাহফুজ আলম বলছে যে জামাত থাকলে আওয়ামী লীগ থাকবে, এবং সে বলছে ভারতীয় প্রভাবশালী দৈনিক দ্য উইকের সাক্ষাৎকারে 2024 সালের জুলাই মাসের ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাচ্ছে 12 ফেব্রুয়ারি, কিন্তু নির্বাচনের ঠিক আগ মুহূর্তে অন্তর্বর্তী আন্দোলনের অন্যতম রূপকার এবং অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম গভীর হতাশা প্রকাশ করেছেন। তার এই দীর্ঘ ইন্টারভিউটা আমি পড়েছি। সে বলেছে জামাত এবং আওয়ামী লীগের যে মূল স্পিরিট, মূল বিষয়টা একই রকম। আওয়ামী লীগ যদি থাকে জামাত থাকবে, জামাত থাকলে আওয়ামী লীগ থাকবে। এটার সঙ্গে আমি কিছুটা একমত, কারণ আওয়ামী লীগ দুর্দান্ত প্রতাপের ছিল, সে জামাতকে ভ্যানিশ করতে চেয়েছে, কিন্তু জামাত আরো শক্তি নিয়ে তার উত্থান ঘটেছে। জামাত এখন দুর্দান্ত শক্তি নিয়েছে, আওয়ামী লীগকে ভ্যানিশ করতে চায়, কিন্তু নীরবে গোকুলে বাড়িছে সেই আওয়ামী লীগ, সে আবার আগের শক্তি নিয়ে একদম খুব মিরাকেলি, যে আওয়ামী লীগের 10-15-20 বছরে উঠে দাঁড়াবার শক্তি থাকার কথা না, সেই আওয়ামী লীগ এখন শক্তিশালী এবং রাজনীতিতে তীব্র প্রাসঙ্গিক। এই মাহফুজ আলমের এই দীর্ঘ ইন্টারভিউ জুড়ে তার পুরোপুরি হতাশা প্রকাশ পেয়েছে। সে এখন বই পুস্তক নিয়ে আছে, সে জামাত এনসিপি তাদের এই জোট সে একেবারেই নীতিগতভাবে মানে না, সেটার সঙ্গে সে একমত না, যে কারণে সে ইলেকশন করেনি। এইসব নানান কথাবার্তা মাহফুজ আলম তার ইন্টারভিউতে তুলে ধরেছে। আমি সেই ইন্টারভিউ আর পড়ে শুনলাম না, আপনারা পত্রপত্রিকায় আছে, বিডি নিউজ 24 আছে, আপনারা পড়ে নেবেন। আমার দৃষ্টিভঙ্গি, আমার যে আলোচনার মূল বিষয়বস্তু, সেটা হলো বাংলাদেশে
অনিবার্য আরো একটি অভ্যুত্থান অপেক্ষা করছে। সে অভ্যুত্থান 1 মাস পরে হতে পারে, 6 মাস পরে হতে পারে, 6 বছর পরে হতে পারে, 10 বছর পরে হতে পারে, কিন্তু বাংলাদেশে নিশ্চিতভাবে আরেকটি বড় অভ্যুত্থান অপেক্ষা করছে। সেই অভ্যুত্থানে নর্থদের যে আওয়ামী লীগ নেতৃত্ব দিবে, নর্থদের যে বিএনপি নেতৃত্ব দিবে, সেরকম না। যেই শক্তি বাংলাদেশকে সত্যিকার অর্থে পরিবর্তন চেয়েছিল জুলাই আন্দোলনের মাধ্যমে, যারা বুঝতে পারেনি যে তারা মেটিকুলাস ডিজাইনে পড়ে গেছে, সেই শক্তি যারা বুঝতে পারেনি তাদেরকে ব্যবহার করা হচ্ছে, সেই শক্তি যারা বুঝতে পারেনি সামনে শেখ হাসিনার পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ থাকলেও পেছন থেকে তাদের মাথা তাক করে আছে স্নাইপার রাইফেল হাতে কোনো আততায়ী, সেই শক্তি যাদের ভেতরে এখন প্রচন্ড ক্ষোভ, ভূমিকম্পে যেরকম অভ্যন্তরে প্রচন্ড শক্তি জমাট বাঁধতে থাকে, একসময় সেটা বাস্ট আউট করে। সেই শক্তি যারা জুলাইয়ে এসে হতাশাগ্রস্ত হয়েছে, বঞ্চিত হয়েছে, প্রতারিত হয়েছে, দেখেছে যে যেই সোনার বাংলা গঠনের উদ্দেশ্যে নিজের সন্তান বুক খালি করে দিয়ে রাইফেল বায়োনেটের সামনে, কামানের সামনে, মেশিন গানের সামনে দাঁড়িয়েছে, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই নিজে প্রতারিত হয়ে গেছে, সেই শক্তি আবারও একটা পুনরঅভ্যুত্থান, এবং সেটা সঠিক বাংলাদেশ গড়ার অভ্যুত্থান, যেখানে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নেই, ধর্মের সাথে রাজনীতির সম্পর্ক নেই, এবং যেখানে সাম্রাজ্যবাদীদের কাছে মাথা নত করার কোনো বিষয় নেই, এবং যেখানে সাম্রাজ্যবাদী শক্তির সাথে ব্যালেন্স করে, অথবা আপনারা যারা যেটা বলেন বোঝেন যে ভারতীয় আধিপত্যবাদ, সেটার সঙ্গে কোনো ব্যালেন্স করে সমঝোতা করে দাঁড়াবে তা নয়। আমি খুবই চিন্তার সাথে গত কিছুদিন ধরেই আমার এটা নিজের উপলব্ধি যে বাংলাদেশের 80% জুলাই আন্দোলনে আসা মানুষ হতাশাগ্রস্ত হয়েছে তার সেই সোনার বাংলার যে স্বপ্ন দেখেছিল সেটা, এবং সেটার জন্য অন্যতম দায়ী হচ্ছে জামাতে ইসলাম, বিএনপি এবং এনসিপি। তারা সেই মানুষের ইমোশনটাকে বুঝতে পারেনি। আর আওয়ামী লীগ তো অনেক আগেই বুঝতে পারেনি। আওয়ামী লীগ এখানে এখন তারা যেটা হচ্ছে বাংলাদেশে পুরোপুরি, এটা হচ্ছে যে মানে একেবারে নাইয়ের মধ্যে কিছু একটা মানুষ মনে করে যে এখনকার যে অবস্থা, সেই অবস্থার চেয়ে আওয়ামী লীগের সময়টায় কিছু জিনিস ভালো ছিল, কিন্তু সেই আওয়ামী লীগও না। সেই জন্যই আমার কাছে মনে হয় যে একটা তীব্র অভ্যুত্থান, যে অভ্যুত্থান সকল সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী এবং এই যে সকল ধর্মের নামে রাজনীতিবিদ তাদেরকে পরাস্ত করে বাংলাদেশে হাতছানি দিচ্ছে, সেটা যে কোনো সময় উঠে আসতে পারে। আওয়ামী লীগবিহীন নির্বাচন এবং আওয়ামী লীগবিহীন নির্বাচনটা আসলে কতটা পোক্তশক্ত হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি নির্বাচনের আয়োজন করছে এবং সেই নির্বাচন নিয়ে কথা বলছে শেখ হাসিনা। তিনি G24 একটা কথা বলছে, সেই কথাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতি আবার একটু হয়তোবা আলগা সালগা ভাবের দিকে যেতে শুরু করেছে। আওয়ামী লীগবিহীন নির্বাচন হচ্ছে বাংলাদেশে, সেই নির্বাচনটা কতটা গ্রহণযোগ্য হতে পারে, এবং যারা নির্বাচনের দায়িত্বে রয়েছে তাদের দিক থেকে আবার আমেরিকা থেকে শুরু করে অন্যান্য যে রাষ্ট্রগুলো রয়েছে তারা মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে, সে বিষয় নিয়ে কথা বলেছে। এবং আইনের যে সুশাসনের ব্যাপারটা আছে, নিষিদ্ধ সংগঠিত সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা তিনি কথা বলেছেন। তার কথা নিয়ে আমাদের আলোচনা করা আসলে উচিত না, কারণ তার কথা শুনলে অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন তারা খুব ভয় পায়, এবং তাদের কথা যাতে করে আমরা প্রচারণা না করি, গণমাধ্যম কর্মী যারা রয়েছে তারা যেন এ বিষয় নিয়ে কথা না বলে, সেজন্য বারবার অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু উদ্যোগ নিয়েছে। সর্বশেষ আমরা যেটা লক্ষ্য করেছি, ভারতেও কিন্তু বারবার এই সরকার নোটিশ পাঠানোর চেষ্টা করেছে যে অন্তত শেখ হাসিনাকে একটু সংযত ভাষায় কথা বলার দেওয়ার বিষয় একটু তাগিদ দেন, যাতে করে তিনি এভাবে কথা না বলে সরাসরি নরেন্দ্র মোদী আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে প্রশ্নটা করেছেন বা প্রশ্ন যে ছুড়ে দিয়েছেন, তাতে করেই পরিষ্কার হয় যে শেখ হাসিনা সেখানে তাদের কার্যক্রম চালু করবে, এতে করে ভারতের কোনো ধরনের মাথা ব্যথা নাই। কারণ ভারতও চায় যে আওয়ামী লীগ বাংলাদেশে আসুক, আওয়ামী লীগ আসলেই কিন্তু তারা ভালো সুযোগ সুবিধা পাবে। তাদের সুযোগ সুবিধার হচ্ছে কথা যে তাদের ফেভারের সরকার কে আছে, তারা যে সরকার তাদের ফেভারে থাকবে সেই সরকারের গুণগান তারা গাইবে। এখন আওয়ামী লীগ যদি ক্ষমতায় না আসে, যেহেতু বিএনপির একটা জয় জয়কার চলমান রয়েছে, সেক্ষেত্রে জয় জয়কার দিক থেকেই হয়তোবা আওয়ামী লীগ ক্ষমতায় আসতে না পারলে বিএনপি ক্ষমতায় গেলে যেন আওয়ামী লীগের উপরে তাদের সুনিষ্টি রাখা হয়, এই বিষয়টিকেও কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। একটা বন্ধন
একটা আলোচনা চলমান রয়েছে। আমি একটু আলোচনার বিষয় নিয়ে কথা বলতে চাই। শেখ হাসিনা তার আলোচনায় কি বলেছে, তিনি যে G24 কে মূলত ইন্টারভিউ দিয়েছে, সেই ইন্টারভিউতে একটা বিষয় তিনি তুলে ধরেছেন যে আগামীতে যে বাংলাদেশের নির্বাচন হচ্ছে, সেই নির্বাচিত সরকার কারা আসবে, এবং সেই নির্বাচিত সরকার যদি বিএনপি আসে তাহলে বিএনপি আওয়ামী লীগের বিষয় কি ভাববে, সে বিষয়টি আগে থেকেই শেখ হাসিনা জানিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। এবং তিনি অনুরোধ করেছে এক কথায় যে একমাত্র বাংলাদেশে যদি আওয়ামী লীগের স্থিতিশীল অবস্থা আনতে পারে, সেক্ষেত্রে বিএনপি ছাড়া বিকল্প কোনো রাজনৈতিক দল তারা দেখছে না। জামাত ইসলামকে ঠেকাতে হবে। আমি একটা কন্টেন্ট আপনাদেরকে বলেছি যে জামাত ইসলামকে যদি ঠেকাতে হয় তাহলে তিনটি রাজনৈতিক দলকে একসাথে কাজ করতে হবে, এবং একই সাথে তারা একটা সময় দেখবেন যে মাঠে নামবে। প্রথমত হচ্ছে গিয়ে আওয়ামী লীগ, বিএনপি, তারপর হচ্ছে গিয়ে আপনার জাতীয় পার্টি। এই তিনটি রাজনৈতিক দল ছাড়া কোনোভাবেই জামাতকে ফেরানো সম্ভব নয়, এবং জামাতকে যদি ফেরানো না যায় তাহলে আপনারা ধরে নেন যে বাংলাদেশের ভূখণ্ড আর থাকছে না, বাংলাদেশ থাকবে না, এটা হয়ে যাবে পাকিস্তান, একটা সন্ত্রাসীর আটরাখানা, একটা জঙ্গিখানায় পরিণত হবে। সেই জঙ্গিখানা থেকে বাংলাদেশকে যদি পুনরুদ্ধারিত করতে হয় বা বাংলাদেশটাকে যদি টিকিয়ে রাখতে হয়, তাহলে এই তিনটি রাজনৈতিক দলকে একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিঠিয়ে যেভাবে 111-এর মতো ঘটনাগুলো ঘটেছে, ঠিক সেইভাবে ঘটনাগুলো ঘটাতে হবে। তাছাড়া বিকল্প কোনো পথ এখন আর আওয়ামী লীগ খুঁজে পাচ্ছে না। আওয়ামী লীগ একটা বিএনপিকে শক্তপোক্ত মেসেজ দেওয়ার চেষ্টা করেছে যে আগামীতে আপনাদেরও লেজে গোবরে অবস্থা হতে পারে। এই লেজে গোবরে অবস্থা থেকে যদি বিএনপি বাঁচতে চায় তাহলে বিএনপিকে এখনই শক্তপোক্ত একটা ভূমিকা নিতে হবে, যে তারা যদি ক্ষমতায় যায় এবং আইনের সুশাসনটা যদি তারা ফিরিয়ে আনে, সেক্ষেত্রে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারবে। অর্থাৎ এখন আওয়ামী লীগের রাজনীতি করার বিষয়টি সম্পূর্ণরূপে নির্ভর করছে বিএনপির উপরে। বিএনপি যদি চায়, শেখ হাসিনার ভাষ্যমতে বলছি, শেখ হাসিনা যেভাবে কথা বলছে সেই কথার ভাজে ভাজে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি যে বাংলাদেশে যদি আওয়ামী লীগ রাজনীতি করতে চায় সেক্ষেত্রে কুইভাবে রাজনীতি করার সুযোগ পাবে, এবং আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ করে দেওয়ার সম্ভাবনার পথ কারা তৈরি করতে পারে। জামাত ইসলাম কোনোদিনেই আওয়ামী লীগকে ধরেন রাজনীতি করার সুযোগ দিবে না, এবং আওয়ামী লীগের নেতারাও কোনোদিন ৭১-এর বিরোধী শক্তি হয়ে যারা তাদেরকে দমন পীড়ন চালাবে সেটাও মেনে নিতে পারবে না। আর তারা চাইবে না ৭১-এর বিরোধী শক্তি তাদের এসে ক্ষমতায় দিয়ে দেব বা তাদেরকে রাজনীতি করার সুযোগ দেব। তারা ৭১-এর বিরোধী শক্তির সাথে আতাত করবে, যেহেতু তারা ৭১-এর পক্ষের শক্তি। ৭১-এর পক্ষে এবং বিপক্ষে সব মিলিয়ে যদি আমরা লিবারেল পজিশনে আসি, সেটা হচ্ছে গিয়ে বিএনপি পারে একমাত্র বাংলাদেশে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য। এবং সুশাসন, যে সুশাসনের কথা বলা হচ্ছে, শেখ হাসিনা যে ফেরার যে বার্তা দিয়েছে, অর্থাৎ তিনি বাংলাদেশে ফিরতে চান, কিন্তু তিনি ফিরবেন হচ্ছে সুশাসন নিয়ে। অর্থাৎ বাংলাদেশে যখন সুশাসন আসবে, সুস্থ তদন্ত হবে, সুস্থ তদন্ত করে তারপর বিচার হবে, সেই বিচারের পরে তিনি বাংলাদেশে ফিরবেন। এর আগে তিনি বাংলাদেশে ফিরবেন না। কিন্তু তার মেসেজ ছিল মূলত ওই টোটাল বক্তব্যে হচ্ছে বিএনপি কেন্দ্রিক। বিএনপি চাইলেই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে পারে। অন্যান্য শক্তি কোনোদিনেই আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিবে না। এবং অন্য যে পরাজিত শক্তি যারা এখন দগদগ করে বেড়ে উঠছে, তাদেরকে যদি সামাল দিতে হয় বা ওদেরকে যদি থামাইতে হয়, তাহলে আওয়ামী লীগ ছাড়া বিএনপি একার পক্ষে থামানোর কোনো রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না। খবরটা বলছে যে আইনের শাসন ফিরেই দেশে ফিরবো। শেখ হাসিনা বলছেন যে আইনের শাসন ফিরেই তিনি দেশে ফিরবেন। তিনি বলছেন বিএনপি যদি সরকার গঠন করে, আমার আশা করব তারা আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে প্রকৃত সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনবে। প্রকৃত বিরোধী দল ছাড়া সংসদ কখনো সংসদে হতে পারে না। ভারতের
একদম G24 কে তিনি এ কথা বলেছে। টোটালি এক লাইনে পরিষ্কার করতে চাই আমরা, তার যে মতামত বা তার যে কথা বলার ধরন, তিনি সম্পূর্ণ এখন বিএনপি নির্ভরশীল হয়ে পড়েছে। এবং বিএনপি যদি ক্ষমতায় যায় আর বিএনপি যদি উদ্যোগ নেয়, সেক্ষেত্রেই কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ আসার সম্ভাবনা রয়েছে। তাহলেই কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে। আর যদি বিএনপি উদ্যোগ না নেয়, তাহলে কিন্তু আর শেখ হাসিনার ফেরার কোনোভাবে সম্ভব নয়। এবং প্রকৃতপক্ষে যারা বিরোধী শক্তি, সেই বিরোধী শক্তি ছাড়া কিন্তু কোনোভাবেই সংসদ গঠন করা সম্ভব না। যেভাবে এখন নাটকীয় নির্বাচন চলমান রয়েছে, এবং প্রকৃত যারা সংসদে বিরোধী শক্তি হিসেবে থাকবে, পক্ষপাতিত্ব বিপক্ষে থাকবে, সেই শক্তিকেই আজকে দূরে রাখা হচ্ছে। কোটি কোটি যারা ভোটার, সেই ভোটারদেরকে দূরে রাখা হয়েছে। এবং এই ভোটারকে দূরে রাখতে এবং বিরোধী দল হিসাবে বিএনপি যদি আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা না করে, আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা রয়েছে তারা সরকার গঠনের পরে সেই নিষেধাজ্ঞা যদি তুলে না নেয়, তাহলে ভবিষ্যতে আদত কোনো ধরনের সুফল হয়তোবা বিএনপি পাবে না। বিএনপি তো ক্ষমতায় থাকবে ঠিকই, কিন্তু বিএনপির এমন এক অবস্থা হবে তাতে করে বিএনপি হয়তোবা ক্ষমতা স্থায়িত্ব বেশি দিন রাখতে পারবে না। দিবে আওয়ামী লীগ ঘুটা, দিবে জামাত ঘুটা, দিবে জাতীয় পার্টি ঘুটা, নানা ঘোটাঘটির মধ্যে থেকে বিএনপিকে সর্বশেষ ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে হবে, এরকম একটা পরিস্থিতি বাংলাদেশে আগামীতে সৃষ্টি হতে পারে। সেই যে সৃষ্টি যেন না হয়, প্রকৃত বিরোধী দল এবং আইনের যে সুশাসন, সেই সুশাসন ফিরিয়ে আনা এবং আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া, এই বিষয়ে বিএনপিকে সরাসরি আহ্বান করছে শেখ হাসিনা। এখন বিএনপির কে এই পারবে একমাত্র আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখতে। আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখার জন্য বিএনপি ছাড়া বিকল্প কোনো পথ দেখছে না শেখ হাসিনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।